নতুন ধরনের করোনার সংক্রমণ ঠেকাতে দেশের বিমানবন্দরে শক্তিশালী স্ক্রিনিংয়ের তাগিদ। নিশ্চিত করতে হবে বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন। এখান থেকে উত্তরণের একটা উপায় হতে পারে যে আমাদের ওখান থেকে আসতে না দেয়া। যদি একেবারে অত্যাবশ্যক হয় আসা, সেক্ষেত্রে কঠোর কোয়ারেন্টাইন। সংক্রমণ আতঙ্ক ইউরোপ জুড়ে, শিশুদের আক্রান্তের শঙ্কায় উদ্বিগ্ন সবাই। যারা ইতিমধ্যে বাংলাদেশে যাওয়া আসা করছে বাঙালিরা, আমরা আশা করব যে তারা এখন এই মুহূর্তে বাংলাদেশে না যাক। বয়ে মানুষ আতঙ্কের মাঝে আছে, কেউ তো বারণ না। নতুন রূপের করোনা ভাইরাসটি ব্যাপক হারে ছড়িয়ে পড়লে আমাদের কি হবে, আমরা অনিশ্চিত। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমাদেরকে টাকাও ফেরত দিব, ফ্রিজ যদি নাও তাহলে ফ্রিজ দিব, একটার সঙ্গে আরেকটা ফ্রি দিব, এইভাবে আমাদেরকে বলে আমাদের কাছে টাকাটা ওরা হাতাইছে। জামানতের দ্বিগুণ ফেরতের কথা বলে নীলফামারীতে 6 কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা সংঘবদ্ধ চক্র। সমবায় সমিতির আড়ালে শত শত নারীর সঙ্গে প্রতারণা। এবং পদ্মা সেতু এলাকায় দেশের সবচেয়ে বড় এয়ার্ড, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ সামগ্রী তৈরিতেও ব্যবহারের পরিকল্পনা। করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে দেশের বিমানবন্দরকে শক্তিশালী স্ক্রিনিংয়ের আওতায় আনার পাশাপাশি বিদেশ ফেরতদের কঠোর আইসোলেশনের আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। একই সঙ্গে পিসিআর পরীক্ষায় করোনা ভাইরাসের সবগুলো প্রোটিন টেস্ট করার পরামর্শ তাদের। যেহেতু পরিবর্তিত এই ভাইরাস শিশুদের বেশি আক্রান্ত করছে, তাই আপাতত স্কুল বন্ধের সিদ্ধান্তেই সরকারকে অটল থাকার পরামর্শ তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। ভোলপাল্টে আবারও ভয়াবহ হয়েছে করোনা। যুক্তরাজ্যে সন্ধান পাওয়া নতুন এই প্রকৃতির সংক্রমণের মাত্রা প্রায় 70 গুণ বেশি, যদিও এই ভাইরাসের প্রাণঘাতীর আশঙ্কা তুলনামূলক কম। যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হলেও এরই মধ্যে ইউরোপ সহ বেশ কিছু দেশে মিলেছে নতুন এই ধরনের অস্তিত্ব। তাই এসব দেশ থেকে বাংলাদেশে প্রবেশে কড়াকড়ি কিংবা নিষেধাজ্ঞার প্রতি মত বিশেষজ্ঞদের। এখন এখান থেকে উত্তরণের একটা উপায় হতে পারে যে আমাদের ওখান থেকে আসতে না দেয়া। দ্বিতীয়ত, যদি একেবারে অত্যাবশ্যক হয় আসা, সেক্ষেত্রে কঠোর কোয়ারেন্টাইন, অর্থাৎ কোয়ারেন্টাইন কিছুতেই যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করা। তারা বলছেন, যেহেতু চলমান ভ্যাকসিনে এই ভাইরাস প্রতিরোধে সক্ষম, তাই দ্রুত সেই পথে হাঁটতে হবে। আর পিসিআর টেস্টের ক্ষেত্রে হতে হবে কৌশলী। সোয়াবটা যদি টেস্ট করেন, অ্যাটলিস্ট 3 ধরনের প্রোটিন যদি টেস্ট করেন, তাহলে বুঝতে পারবেন যে বিভিন্ন ধরনের স্ট্রেন আছে কিনা। যে ভ্যাকসিন আরম্ভ হয়েছে, সেই ভ্যাকসিন কিন্তু এই ভাইরাসকেও কভার করতে পারবে। আমি আশা করছি যে ভ্যাকসিনেট করলে মানুষকে এই ভাইরাসের আক্রান্ত থেকে বেঁচে থাকতে পারবেন। নতুন এই ধরনের যেহেতু শিশুদের সংখ্যা বেশি, তাই স্কুল কলেজ খোলার বিষয়ে সরকারের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষেই তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পুরো ব্রিটেন জুড়ে এখন নতুন করোনা আতঙ্ক। অস্বাভাবিক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে নতুন এই করোনার ভাইরাসকে প্রতিহত করতে সক্ষম ফাইজার বায়োনটেকের ভ্যাকসিন। স্থবির হয়ে থাকা ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতেও বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। লন্ডন থেকে বিস্তারিত দেখুন শোয়েব কবিরের রিপোর্টে। নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর একের পর এক দেশ যুক্তরাজ্যের সাথে যোগাযোগ বাতিল করায় অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলছে প্রভাবশালী এই দেশটি। অন্যদিকে এই ভাইরাসে আক্রান্তদের তথ্য বিশ্লেষণের পর বিজ্ঞানীরা বলছেন, রূপান্তরিত এই ভাইরাস শিশুদের অনেক সহজে আক্রান্ত করতে পারে। তবে বায়োনটেকের প্রধান নির্বাহীর দাবি, তাদের আবিষ্কৃত ভ্যাকসিন এই নতুন ভাইরাসকে প্রতিহত করতে সক্ষম। It is possible to make a new vaccine mimicking the new strains within a few. করোনা ভাইরাসে সংক্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে পূর্ব লন্ডন, যেখানে ব্রিটেনের বাংলাদেশিদের অধিকাংশই বসবাস করছেন। তাদের মাঝেও ক্রমশ বাড়ছে আতঙ্ক। করোনা ভাইরাস নতুন যে খুব আতঙ্কের মাঝে আমরা আছি, খুব ভয় লাগে। বাট আমরা তো সব বিজনেস ওর দেবলা তো বাড়ানোই লাগে, ব্যবসা আমরা খোলা লাগে। আর নাইলে তো এখন বয়ে মানুষ আতঙ্কের মাঝে আছে, কেউ তো বারণ না। যারা ইতিমধ্যে বাংলাদেশে যাওয়া আসা করছে বাঙালিরা, আমরা আশা করব যে তারা এখন এই মুহূর্তে বাংলাদেশে না যাক।
সেপ্টেম্বরে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে নতুন বৈশিষ্ট্যের এই করোনা ভাইরাস শনাক্ত হয়। তারপর তা গোটা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে। ভাইরাসটি 70% দ্রুত ছড়াতে সক্ষম। বড়দিনের উৎসব কিংবা নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসাহ কিংবা আমেজ কোনোটাই নেই এখন ব্রিটেনে। নতুন করোনা ভাইরাসের আতঙ্কে জনজীবন অনেকটা স্থবির হয়ে রয়েছে। কোণঠাসা হয়ে থাকা ব্রিটেনবাসী এখন অপেক্ষার প্রহর গুনছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনটির ব্রিটিশ সরকার কর্তৃক আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাজ্যে নতুন করোনা ভাইরাস নিয়ে সংখ্যা এখনও কাটেনি জার্মানি সহ পুরো ইউরোপে। বিশেষ করে শিশুরাও নতুন ধরনের এই ভাইরাসের শিকার হতে পারে, এমনটাই ধারণা চিকিৎসা বিজ্ঞানীদের। তবে নতুন প্রকৃতির এই ভাইরাস সম্পর্কে জানতে আরও তথ্যের প্রয়োজন বলছেন ভাইরোলজিস্ট বা ভাইরাস বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। গিরগিটির মতো নানা রূপ নিতে পারা অসীম সংক্রমণ ক্ষমতার অধিকারী করোনার নতুন সংস্করণ নিয়ে শঙ্কিত পুরো বিশ্ব। তবে এতদিনের কোভিড-19 শিশুদের ক্ষেত্রে কিছুটা সমীহ দেখালেও যুক্তরাজ্যে নতুন মোড়কে আবরণ নেয়া করোনা শিশুদের জন্য হয়ে উঠতে পারে প্রাণ সংহারী এমন ভয়াবহ খবরে শঙ্কিত জার্মানরাও। ভাইরাসের নতুন গতি প্রকৃতির কথা শুনে ভয় আর আতঙ্ক দুটোই বাড়ছে। তাই এই মুহূর্ত থেকে বাচ্চাদের খেলাধুলার স্থানগুলোতে বেশি ছেড়ে দেওয়া যাবে না, আবার সারাদিন ঘরে বন্দি করেও রাখা যাচ্ছে না। এদিকে ইংল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড ও সাউথ আফ্রিকা থেকে নতুন ধরনের এই করোনা ভাইরাস যাতে দেশে সংক্রমিত হতে না পারে সেজন্য বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার পরামর্শ সাধারণ জার্মানদেরও। করোনা থেকে বাঁচতে বিভিন্ন বিধিনিয়ম আমরা পালন করছি, তবে যুক্তরাজ্যে নতুন রূপ ধারণ করা ভয়ানক করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে বাংলাদেশের অসুস্থ, প্রবীণ ও শিশুদের বিশেষ যত্নে অবহেলা করা যাবে না। অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইতালি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের পর এবার আইসল্যান্ডেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সেই সাথে ইউরোটানেলে যুক্তরাজ্য থেকে মালামাল পরিবহনে কর্মরত চালকদের করোনা টেস্ট করার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়ন। জার্মানির জৈব ও চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান বায়োএনটেকের প্রধান উগুর শাহিন মনে করেন, যুক্তরাজ্যে নতুন করে যে করোনার উৎপত্তির কথা বলা হচ্ছে সে বিষয়ে দারুণ কার্যকরী ভূমিকা রাখবে BNT162b2। তবে এ বিষয়ে আরও বেশি গবেষণার তাগিদ দিয়েছেন জার্মান চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। পদ্মা সেতু প্রকল্পের খবর। পদ্মা সেতু প্রকল্প এলাকায় তৈরি করা হয়েছে দেশের সবচেয়ে বড় ইয়ার্ড। পাইল স্প্যান তৈরির কাজ শেষ হওয়ায় খালি পড়ে থাকা এই ইয়ার্ডগুলোকে এখন দেশে চলমান অন্য মেগা প্রকল্পের কাজে ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন সেতু মন্ত্রণালয়ের সচিব। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। দিনরাত 24 ঘন্টা হয়েছে কাজ। ছোট স্টিলের টুকরোগুলো জোড়া দিয়ে এখানে বানানো হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ পাইল। 120 থেকে 128 মিটার দৈর্ঘ্য আর 3 মিটার চওড়া এসব পাইল। এই ইয়ার্ড থেকে বানানো পাইল নিয়ে প্রবেশ করানো হয়েছে নদীর তলদেশে। একইভাবে চীন থেকে আনা ছোট টুকরোগুলো দিয়ে মাওয়ার আরেকটি ইয়ার্ডে বানানো হয়েছে 150 মিটার দৈর্ঘ্যের বড় স্প্যান। একসঙ্গে 5 থেকে 6টি স্প্যান বানিয়ে রাখা যেত এখানে। এই ইয়ার্ড থেকে স্প্যানগুলো নিয়ে গিয়ে বসানো হয়েছে নদীতে। সে ইয়ার্ড দুটি এখন শূন্য। সব পিলার বসানোর কাজ শেষ হয়েছে গত বছর, আর চলতি মাসের 10 তারিখ সব স্প্যান বসানোর কাজও শেষ। তবে সেতু মন্ত্রণালয়ের পরিকল্পনা, পদ্মা সেতুর ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা গেলে রাজধানীতে চলমান মেট্রো রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ সামগ্রী তৈরি করা যেতে পারে এই ইয়ার্ডে। ঢাকা শহরে যে অনেকগুলো কাজ হচ্ছে, আমাদের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা আশুলিয়া, ঢাকা শহরের ভিতরে তো এটা করাটা তো আসলে আমাদের যে স্টেক ইয়ার্ড করাটা সেই জায়গার সংকুলান হবে না। আমরা এটা কিন্তু চিন্তা ভাবনা করছি, সেখানে যে স্টেক ইয়ার্ডটা তাদেরকে দিয়ে দিই, অর্থাৎ যারা এখানকার এই যে আশুলিয়ার ঠিকাদার হবেন ওখান থেকে করে তারা ক্যারি করে আনাটা একটু সময়ের ব্যাপার, তারপর ছোটোখাটো বিষয়গুলো হয়তো করতে পারে। স্প্যান ও পাইলের কাজ শেষ হলেও মাওয়া ইয়ার্ডের আরেকটি অংশে চলছে রোড ও রেল স্ল্যাব নির্মাণ কাজ। এই ইয়ার্ডে প্রায় 3000 করে স্ল্যাব বানানো হচ্ছে। এর মধ্যে রেল স্ল্যাব নির্মাণের কাজ 100% আর রোড স্ল্যাব নির্মাণ কাজ 90% শেষ হয়েছে। পদ্মা সেতুর কাজ করতে গিয়ে বড় প্রকল্পে কাজ করার যে সক্ষমতা অর্জন হয়েছে সেটাকে যদি অন্য মেগা প্রকল্পে ব্যবহার করা যায় তবে আদতে লাভবান হবে বাংলাদেশ।
তবে এক্ষেত্রে সেতু বিভাগের সঙ্গে এমনভাবে সমন্বয় করে কাজ করতে হবে যাতে মূল সেতুর কাজে কোনো ব্যাঘাত না ঘটে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অপচয় আর দুর্নীতির তকমা জেঁকে বসলে ভবিষ্যতে বিদেশি ঋণ পাওয়া কঠিন হবে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। তাদের মতে ঋণের বাড়তি শর্তের পাশাপাশি বাড়তে পারে মানসম্পন্ন ঠিকাদার না পাওয়ার ঝুঁকি। এ অবস্থায় স্থাপত্যবিদরা প্রকল্প পরিকল্পনায় দক্ষতা ও বাস্তবায়ন তদারকি প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। হরিপদ সাহার রিপোর্ট। ডাক বিভাগে ডিজিটাল সেবা দিতে 541 কোটি টাকা ব্যয়ে পোস্ট অফিস স্থাপনে নেয়া প্রকল্পে 160 কোটি টাকার হিসাবই পাওয়া যায়নি। দুদক এ প্রকল্পের বেশিরভাগ টাকাই লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়ার কয়েকদিনের মধ্যেই ডাক অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয় বাধ্যতামূলক ছুটিতে। এছাড়া পুকুর খনন, স্কুল ফিডিংয়ের খিচুড়ি রান্না শেখার মতো অদ্ভুত অজুহাতে বিদেশ যাওয়ার প্রস্তাব আর বাজার মূল্যের কয়েক গুণ দামে করোনা সুরক্ষা সামগ্রী কেনা কিংবা রেলের ইঞ্জিন কেনায় ঘুষ লেনদেনের অভিযোগ সহ নানা অনিয়ম দুর্নীতির তথ্য অহরহ উঠে আসছে গণমাধ্যমে। এসব ঘটনায় সরকারের ভেতরে বাইরে যেমন অস্বস্তি আছে, তেমনি সামনের দিনগুলোর জন্য অর্থায়নের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। কোনো একটা পার্টিকুলার প্রজেক্টে আমরা হয়তো লোন পেতে পারি একটা দাতা সংস্থা, কিন্তু সেই লোনটার কস্ট অফ ফাইন্যান্স সেটা হয়তো আমার জন্য অনেক বেশি হতে পারে। পৃথিবীর অনেক কন্ট্রাক্টর আছে কিন্তু যারা খুব এথিক্যালি কমপ্লায়েন্ট কন্ট্রাক্টর, তারা যদি দেখে যে প্রকল্প বাস্তবায়নে কন্ট্রোল মেকানিজমসগুলো দুর্বল, ট্রান্সপারেন্সি দুর্বল, আন্ডার টেবিল লেনদেন কোথাও কোথাও থাকে এবং কন্ট্রাক্টরের উপর হয়তো চাপ আসতে পারে বিভিন্ন সময়, বা আমরা যেটা শুনি যে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করার প্রপোজাল দেওয়া, তখন কিন্তু এথিক্যালি কমপ্লায়েন্ট কন্ট্রাক্টররা সেই ধরনের প্রজেক্টে বিট করবে না। আমরা কিন্তু এই সব মিলিয়ে একটা বেশ বড় বিপদে পড়ে যাব। সরকারি প্রকল্পের বাস্তবায়ন, তদারকি ও মূল্যায়নে কাজ করে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান IMED। স্থাপত্য ও পরিকল্পনা খাতের পর্যবেক্ষকরা বলছেন ঢেলে সাজাতে হবে IMED-কে। বাংলাদেশে বিভিন্ন সংস্থার অধিভুক্ত কর্মকর্তাদের দ্বারা এই প্রাক সমীক্ষা করার চেষ্টা করা হচ্ছে, যাদের জনবল শক্তি, কারিগরি দক্ষতা যথেষ্ট না। IMED যদি শক্তিশালী হয় তাহলে জনদুর্ভোগ মিটিয়ে জনবান্ধব করে প্রকল্প করা যেমনি করে নিশ্চিত করা যায়, সময় নির্ভর প্রকল্প না হওয়া অলমোস্ট বাধ্য হয়ে যাবে, অর্থাৎ এই ধরনের গাফিলতি থেকে মুক্তি পাওয়া যাবে। অপচয় দুর্নীতি রোধের পাশাপাশি জুলাই থেকে জুনের পরিবর্তে এপ্রিল থেকে মার্চকে অর্থ বছর হিসেবে চালু করলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাড়তি সুফল মিলবে বলেও মনে করেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। নীলফামারীর ডোমারে 600 নারীর সংসারে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে গেছে ভোগ্যপণ্য সমবায় সমিতি নামে একটি হায় হায় কোম্পানি। কয়েকদিনে জামানতের দ্বিগুণ টাকা ফেরতের প্রলোভন দিয়ে মাত্র 45 দিনে বিছানো প্রতারণার জালে 6 কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। সংসারের শান্তি ফেরাতে রাস্তায় নেমে মিছিল মিটিং করছেন প্রতারিত নারীরা। তাদের কারো ছিল তিলে তিলে জমানো টাকা, কেউ আবার সুদের ওপর টাকা এনে দিয়েছিলেন। এক রাতে হঠাৎই উধাও সমিতি ও এর কর্মকর্তারা। প্রতারিতরা জানান, শুরুতেই এলাকার কিছু নারী নিজেদের ইচ্ছামাফিক টাকা জামানত দিয়ে সমমূল্যের পণ্য নেন। এর কিছুদিনের মধ্যে ফেরত পান জামানতের পুরো টাকাই। এতে প্রলুব্ধ হয়ে এলাকার কয়েকশো নারী 10,000 থেকে 4 লাখ টাকা পর্যন্ত দিয়েছেন। টাকার জন্য আমার স্বামী আমাকে বাড়ি থেকে বাড়ি করে দিয়েছে, বাচ্চাকে, দুধের বাচ্চাকে নিয়ে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। 1.5 লাখ টাকা দিছে, এখন টাকা এখন স্বামী ধরতেছে, সন্তান ধরতেছে। মানুষের কাছে নিছি টাকা, মেয়ের কাছে নিছি, মেয়ের সংসারও এখন থাকে না। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হক প্রতারকদের পালিয়ে যেতে সহায়তা করেছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। আর ডোমার পৌরসভার মেয়র মনসুরুল ইসলাম দানুর বিরুদ্ধে অভিযোগ, সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে এই সমিতির সদস্য হতে নারীদের উৎসাহ দিলেও এখন আর দায়িত্ব নিচ্ছেন না। দানু চেয়ারম্যান মেয়র বলছে যে কোনো সমস্যা নাই, আমরা সবকিছু কাগজপাতি আমরা দেখছি, আপনারা কাজ চালু করেন। অন্য ম্যাডামও আমাদের ছিল এখানে, ম্যাডামও কইছে তোমরা বাসায় চলে যাও, টাকা আমরা দিব। এখন ওনাদের কাছে যাচ্ছি, ওনারা দিচ্ছে না। সমিতির সভাপতি মালিক হোসেন, কর্মকর্তা নূর আলম, মাহবুব ও নাজমা সবাই পলাতক। পৌর মেয়রকে বারবার বিভিন্নভাবে চেষ্টা করেও পাওয়া যায়নি। আর মোবাইল ফোনে আওয়ামী লীগ নেতা মইনুল অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এটা বিরোধীদের প্রোপাগান্ডা। টাকা দিবার সময় কাকু কিছু কয় নাই, এখন পালে গেছে, এখন মহিলাদের মাথা খারাপ হয়ে গেছে। আমি রাজনীতি করি, বুঝি না, আমার প্রতিপক্ষ আছে না, এরা হয়তো মহিলাদেরকে ইনফ্লুয়েন্স করে বলছে।
মামলা দিলেও পুলিশ মামলা নেয়নি। ভুক্তভোগীদের এই অভিযোগের স্বচ্ছ কোনো উত্তর নেই থানা ইনচার্জের কাছে। আমাদের কাছে এখনো কোনো সহযোগিতা নেই। আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি আমি যে আমাদের কাছে যদি এই মুহূর্তে এখনই যদি কেউ আসে, আমরা এখনই অ্যাকশনে নামে যাব। 600 নারী সদস্য তৈরি করে তাদের কাছ থেকে 6 কোটি টাকা হাতিয়ে নেয়ার এই ঘটনাটি ঘটেছে মাত্র 45 দিনে। রতন সরকার, সময় সংবাদ, ডোমার। মুন্সিগঞ্জ হাট লক্ষ্মীগঞ্জ ফলের আড়তে মৌসুমি ফলের চাহিদা বেড়েছে। বেল, সফেদা, নারকেল সহ নানা জাতের কলা সহ দেশীয় মৌসুমি ফলের পাইকারি বেচাকেনা সকাল থেকে জমে ওঠে এই বাজারে। সরবরাহ বেশি থাকায় ফলের দাম কমেছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। শীতের সকালে হরেক রকমের কলায় সয়লাভ ফলের আড়ত। সাগর, সবরি ও চাপা কলার যেন মেলা বসেছে, বিক্রিও হচ্ছে সমানে। তবে মুন্সিগঞ্জের এই হাটে বিখ্যাত রামপালের কলা নেই। স্থানীয় কলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে কলা আসছে। ফলের পাইকারি হাটে সফেদা, বেল ও নারিকেল সহ নানা মৌসুমি ফল বিক্রি হচ্ছে। দেশি কমলারও কদর বেড়েছে। পাইকারি কিনা খুচরা বিক্রি করি। আপনার কমলা 70 টাকা কিনা 100 টাকা বিক্রি করি। কেমিক্যালের কোনো পদ্ধতি নাই। এটা স্টোভ দিয়ে 24 ঘন্টা রাখিয়া এটা 24 ঘন্টা করে খোলা হয়, তারপরে আস্তে আস্তে রং হয়ে যায়। প্রচুর আমদানি, প্রচুর বিক্রি হইতেছে। আমরা এটা হকাররা নিতেছে, নিয়ে খুব লাভবান হইতেছে। মৌসুমি ফল, এই ফলটা এই সময় ভালো আসে এবং বিক্রিও করতে পারি আমরা ভালো দামে। সীমিত লাভ ব্যবসা। আপনি মনে করেন আড়িতে 2 টাকা 3 টাকা 5 টাকা এরকম আর কি। সরাসরি বাগান বা মালিকদের কাছ থেকে মৌসুমি ফলগুলো আনা হয়। ফরমালিন মুক্ত ও তাজা হয় এখানে কেনাবেচা বেশি। এখানে 17টা আড়ত আছে, মৌসুমি ফল বেশি। যখন যেই ফল আসে সেটাই বেশি। ভালো মাল পাওয়া যায়, মেডিসিন মুক্ত। আমরা মেডিসিন দিয়ে কোনো মাল বিক্রি করি না। ধলেশ্বরী তীরের 17টি আড়তে সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত প্রতিদিন মৌসুমি ফল বিক্রি হয় প্রায় 25 লাখ টাকার। নাসিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন করোনা ঠেকাতে বিদেশ ফেরতদের দেশে প্রবেশে কড়াকড়ির পরামর্শ। বিমানবন্দরে শক্তিশালী স্ক্রিনিংয়ের তাগিদ। শিশুদের আক্রান্তের শঙ্কায় ইউরোপ জুড়ে উদ্বেগ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ে।